রাস্তায় একা একা হাঁটতেছি আর ভাবতেছি 5 বছর আগের কথা। 5 বছর আগে ছিলাম একজন খ্যাত, যার ছিল না কোনো মেধা, না যোগ্যতা, বলতে গেলে একজন অপদার্থ। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি একজন সরকারি চাকরিজীবী, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকে গত 5 বছরে আমি সবচেয়ে বড় পদের প্রমোশন পাই। এখন আমার নেই কোনো টাকার অভাব, বাড়ি গাড়ির অভাব, বলতে গেলে বাংলাদেশের টপ বড় লোকদের মধ্যে আমি একজন অন্যতম। এখন বলবো কিভাবে আমি এত বড়লোক হয়ে উঠলাম। 5 বছর আগে ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর ঝগড়ার শব্দ শুনতে পাই। আমার আব্বু প্রতিদিন আমাকে নিয়ে মায়ের সাথে ঝগড়া করবে, আজও তাই শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসে পড়ি। আব্বু আমাকে দেখে বেশ কিছু না বলে কাজে চলে গেলেন। আসলে আব্বু আমাকে কিছুই বলতে পারে না, আমার ওপরে রাগ মায়ের ওপর ঝাড়ে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আনোয়ার হোসেন রানু, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কৃষক, মা গৃহিণী, বলতে গেলে একেবারে সবচেয়ে নিম্নবর্তী পরিবারের ছেলে আমি। এখন গল্পে ফেরা যায়। প্রতিদিনের মতো আব্বু মায়ের সাথে ঝগড়া করে মাঠে চলে গেল। আমি নাস্তা করতে টেবিলে বসে পড়ি। তখন আম্মু বলে, বাবা রানু, তুই কি এরকম সারা জীবন চলাফেরা করবি? না আম্মু, আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে স্কুলে যাব। তুমি আমাকে 570 টাকা ম্যানেজ করে দিতে পারবে? কেন বাবা, তুই এত টাকা দিয়ে কি করবি? তুই জানিস না 500 টাকা হলে আমাদের পরিবারের 3 দিন চলে যায়। জানি আম্মু, আমি টাকা কিছুই করব না। স্কুলে ভর্তি ফি 570 টাকা, তাই বললাম। তুই সত্যি বলছিস বাবা? তুই আবার স্কুলে ভর্তি হবি? হ্যাঁ আম্মু, আমি লেখাপড়া করে বড় হতে চাই। তোমার আর আব্বুর কষ্ট দূর করতে চাই আমি। তাই যেন হয় বাবা। তুই আমাকে 2টা দিন সময় দে, আমি তোকে টাকা ম্যানেজ করে দিব। ওকে আম্মু, আমার লক্ষ্মী আম্মু। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। নে এবার নাস্তা কর, আমাকে কাজে যেতে হবে। তারপর নাস্তা করে রুমে চলে এলাম। রুমে বসে মা বাবার জন্য স্বপ্ন দেখতেছি। 2 দিন পর থেকে মা বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে লেখাপড়া করতে হবে। এদিকে মা আমার টাকার জন্য মানুষের বাড়িতে কাজ করতে যায়। গরিব ঘরে জন্ম নিয়ে বুঝতে পারছি পৃথিবীটা কত কঠিন, কতটা কঠিন। রাত 9টা হবে, মা বাসায় ফিরে এলো। সারাদিন মানুষের বাড়িতে কাজ করেছে। মাকে দেখে আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে সারাদিন অনেক কষ্ট করেছে। মা, মা, ও মা, তুমি কান্না করছো কেন? ও তুই বুঝবি না, এই কান্না আনন্দের কান্না। প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য পিতামাতার কান্না কিছুই না। এই নে 600 টাকা, আর ভালো করে লেখাপড়া করবি। না আম্মু, আমি লেখাপড়া করব না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। পাগল একটা, তুই লেখাপড়া না করলে কিভাবে আমাদের কষ্ট দূর করবি? ওকে আম্মু। তারপর মা ও আমি ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিই। কারণ বাসা থেকে স্কুল 4 কিলোমিটার দূরবর্তী রাস্তা। তারপর 4 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে আসি। ও, আপনাদের তো আমার স্কুলের নামটাই বলা হলো না। আমার স্কুলের নাম জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। স্কুলে এসে সোজা হেড স্যারের রুমে চলে গেলাম। তারপর ভর্তি 10ম শ্রেণীতে। আপনারা হয়তো ভাবছেন কেউ একেবারে 10ম শ্রেণীতে কিভাবে ভর্তি হতে পারে। তার কারণটা আমি বলছি। কারণ আমি 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি, কিন্তু টাকার অভাবে হুঁ, থাক, আর বললাম না। তারপর পিয়ন আমাকে আমার সবগুলো বই দিয়ে দিল। তারপর আমাকে নিয়ে ক্লাসরুমে যেতে চাইলে হেড স্যার বলল, চলো রানু, আমি তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে আসি। ওকে স্যার, চলুন। তারপর হেড স্যার আমাকে নিয়ে 3তলার 16 নম্বর কক্ষে নিয়ে গেল এবং ক্লাসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। ও হলো রানু, তোমাদের নতুন বন্ধু, অনেক ভালো ছাত্র। তোমরা সবাই রানুর সাথে পরিচয় হয়ে নাও। ওকে স্যার। তারপর স্যার চলে গেল। আমি গিয়ে পিছনের সিটে বসে পড়ি। এখনও কোনো বন্ধু বান্ধব হয়নি আমার। ও, আমি একজন কমার্সের ছাত্র। আসলে আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি একজন ব্যাংকার হব, তাই কমার্স নিয়ে পড়তেছি, এই আর কি। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। প্রথম দিন তো, তাই বেশি একটা ভালো কাটলো না। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন মা বলল, রানু বাবা, তোর স্কুলে প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো আম্মু।
তোমাকে বলে বোঝাতে পারবো না তা। হয়েছে, আবার দুপুরের খাবার খেয়ে যা, তারপর ঘুমিয়ে পড়। ওকে আম্মু। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে পড়তে বসি আবার। আসলে আমাকে যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। অনেক রাত পর্যন্ত পড়া পরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়া পরে আবারও স্কুলে চলে গেলাম। নিয়মিত সবগুলো ক্লাস করতে থাকি। এভাবে কেটে যায় 6টা মাস। এর মধ্যে দুজন ছেলে আমার বন্ধু হয়েছে। একজনের নাম মিজু, আরেকজন হচ্ছে স্বপন। আর তিন দিন পর প্রথম সেমিস্টার পরীক্ষা। তাই স্যার আজকে ক্লাস না করিয়ে পরীক্ষার রুটিন দিয়ে গেল। স্যার বলল, এই রুটিন অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফি 300 টাকা। স্যার আমি একটা কথা বলতে চাই ক্লাসের সবার সামনে। ওকে বলো। স্যার পরীক্ষার ফিটা কি না দিলে হয় না? আমাদের কাছে টাকা নেই, আমরা গরিব মানুষ স্যার। ও এই ব্যাপার। যারা পরীক্ষার ফি দিতে পারবে না তারা হেড স্যারের কাছে আবেদন করবে, তাহলেই হয়ে যাবে। রানু, তোমার তো হেড স্যারের সাথে অনেক মিল, তুমি বললেই হয়ে যাবে। ওকে স্যার। তারপর স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আমিও পরীক্ষার রুটিন খাতায় লিখে নিয়ে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে পড়তে বসি, কারণ 3 দিন পর থেকে পরীক্ষা। যেভাবে হোক আমাকে পরীক্ষায় প্রথম হতেই হবে। 3 দিন পর আজকে প্রথম সেমিস্টার পরীক্ষা। সবাই সেজেগুজে নামি দামি পোশাক পরে পরীক্ষা দিতে এসেছে। শুধু আমি প্রতিদিন যে শার্ট গায়ে দিয়ে স্কুলে আসি, আজও সেই শার্ট গায়ে দিয়ে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার রুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মেয়েটা মাটিতে পড়ে গেল। মাটি থেকে উঠে মেয়েটা আমাকে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? সরি। মেয়েটা ঠাস ঠাস করে আমার গালে চড় মারে এবং আমার জামার কলার ধরতে যাবে। তখনই ওই মেয়ের একটা ফ্রেন্ড চলে আসে, এসেই বলতে লাগলো, ছি ছি মাইশা, এই ছোট লোকের বাচ্চা শরীরে স্পর্শ করেছিস? তো দেখিস না এক্সাম আবার প্রতিদিন কলেজে আসে। তুই ঠিক বলেছিস লিজা, এই খ্যাত ছেলেটার গায়ে হাত দিলে আমাদের সম্মানটা নষ্ট হয়ে যাবে। দেখিস না গা থেকে কিরকম দুর্গন্ধ বের হচ্ছে? কোথা থেকে এসব খ্যাত ছেলে যে কলেজে আসে? ছি ছি। একদম দোস্ত, খ্যাত একটা। মেয়ে দুটোর কথা শুনে চোখে পানি এসে গেল। কারণ এই স্কুলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করে, কারণ আমি গরিব বাবা মায়ের সন্তান। প্রতিদিন একটা জামা কাপড় পরেই স্কুলে আসি। আর গেটের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটার দোষ ছিল মেয়েটা নিজেরই। মেয়েটা নিজে এসে আমাকে ধাক্কা দিয়েছিল। কি করার, আমি গরিব, চাইলেও এই বড়লোক বাবার মেয়েদের কিছুই বলতে পারবো না। আমি তো এই স্কুলে ভর্তি হয়েছি মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। মেয়েটা আরও কিছু কথা শুনিয়ে পরীক্ষার রুমে চলে গেল। আমিও আমার সিট খুঁজতে লাগলাম। অবশেষে আমার সিটটা পেয়ে গেলাম। আমার পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে শুনতে একদম সিনেমার নায়িকার মতো, যে কেউ প্রথম দেখায় ক্রাশ খেয়ে যাবে। আমি আবার এসব কুখাদ্য খাই না। আমি গরিব একটা ক্ষেত ছেলে, এই স্কুলের সবার মজার পাত্র, তাই সিটে মাথা নিচু করে বসে আছি। তখন আমাদের নীরবতা ভেঙে মেয়েটি বলল, হাই, আমি কানিজ। আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলার সাহস পাচ্ছি না। তখন মেয়েটি আবারও বলল, হাই, আমি কানিজ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার কোনো রেসপন্স নেই। আসলে মেয়েদের সাথে কথা বলতে আমার ভয় লাগে। মেয়েরা কখন যে কি করে তা বোঝা যায় না। তাই বেশ কিছুক্ষণ ভেবে আমি বললাম, হ্যালো, আমি রানু। তাহলে ফ্রেন্ড। আমি চুপচাপ। এই যে মিস্টার, শুধু বন্ধুত্ব করতে বলছি, বিয়ে তো করতে বলছি না। আমি কিছুক্ষণ ভেবে মেয়েটার সাথে হাত মিলিয়ে নিলাম। মেয়েটাকে দেখে মনে হলো অনেক বড় লোক, কিন্তু কোনো অহংকার নেই। তখন ওই ক্লাসরুমের স্যার চলে আসলেন। এই তোরা কেউ নকল এনেছিস নাকি? থাকলে এখনই বের কর, ধরা পড়লে কিন্তু খবর আছে। স্যার, ওই খ্যাত ছেলেটা মনে হয় নকল এনেছে। কি বলো মাইশা এসব তুমি? রানুকে তুমি চেনো? অনেক ভালো ছাত্র, ওর মতো ছেলে নকল করতেই পারে না। তখন মাইশা চুপচাপ নিজের সিটে মাথা নিচু করে বসে পড়ল। এদিকে স্যার পরীক্ষা খাতা দিতে শুরু করলো। আমি পরীক্ষা খাতার নাম লিখে নিলাম। তারপর স্যার পরীক্ষার প্রশ্ন দিয়ে গেল। পরীক্ষার প্রশ্ন দেখে আমি পুরাই অবাক। সবগুলো প্রশ্নই কমন। আমি নিজ মনে পরীক্ষা দিতে লাগলাম। অবশেষে পরীক্ষায় 1 ঘন্টা আগে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। তারপর কানিজকে কিছু হেল্প করে স্যারকে খাতা জমা দিলাম। আমার খাতা জমা দেওয়া দেখে ক্লাসের সবাই হাসতেছে, কারণ পরীক্ষার মাত্র
1 ঘন্টা 10 মিনিট শেষ। এর মধ্যেই আমার পরীক্ষা শেষ হবে, কেউ ভাবতেও পারেনি। তখন স্যার বলল, রানু তোমার পরীক্ষা শেষ? জি স্যার। স্যার বলেছিলাম না ও নকল এনেছে, তা না হলে এত তাড়াতাড়ি কেউ পরীক্ষা শেষ করে দিতে পারে? মাইশার কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আমি চুপচাপ পরীক্ষার খাতা জমা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে পরীক্ষাগুলো শেষ করলাম। আরেকটা পরীক্ষা আছে, আজকে শেষ পরীক্ষা, হিসাব বিজ্ঞান। তাই একটু মনোযোগ সহকারে ভালো করে পড়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম স্কুলে। স্কুলে আসতেই কানিজ আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসে। তারপর বলে, হাই ফ্রেন্ড, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? এই তো, আজকে আমাকে একটু দেখাতে হবে, কারণ আমি হিসাবে বিজ্ঞানে খুবই কাঁচা। দেখাবি কিন্তু। আসলে এই কয়েকদিনে কানিজ আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তারপরে দুজন কথা বলতে বলতে ক্লাসরুমে গিয়ে সিটে বসে পড়লাম। আজকে পরীক্ষাটা ভালো করেই দিলাম। তারপর বাসায় এসে নিজে রান্না করে খেলাম, কারণ আম্মু কয়েকদিন যাবত অসুস্থ। তারপর আম্মুকে খাবার খাইয়ে দিলাম। তারপরে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল স্কুল জীবন। স্কুল জীবনের সবথেকে ভালো বন্ধু হয়ে উঠল কানিজ। 2 মাস হলো এসএসসি পরীক্ষা দিয়েছি, আর কয়েকদিন পর পরীক্ষার রেজাল্ট দিবে। আজকে কানিজ আমাদের বাসায় আমাকে নিতে আসছে, তার সঙ্গে একটু ঘুরতে হবে। তাই দুজনে গাড়িতে করে ঘুরে বেড়ালাম। অনেক ঘোরাঘুরি করে কানিজ আমাকে নিয়ে একটা শপিং মলে চলে গেল। তারপর আমার জন্য কিছু শপিং করে দিল। তারপর শপিংয়ের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এই নে, এটা তোর জন্য। আমার জন্য মানে? কানিজ, আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তোকে এত সব বুঝতে হবে না, এটা নিয়ে নে। আর নতুন কলেজে এটা পরে কলেজে যাবি। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এই, তোকে বলছি না, এটা নিয়ে। আমি বাচ্চা ছেলের মতো নিয়ে নিলাম। তারপর কানিজ আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে গেল। এভাবে চলে গেল কয়েকদিন। আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। দুপুর 2টা বাজে। তখন স্কুল থেকে হেড স্যার ফোন করে বলে, রানু তুমি এবার আমাদের সম্মানটা রাখলে। জি স্যার, কিছুই বুঝতে পারলাম না আমি। রানু তুমি এবার দিনাজপুর বোর্ডে সবার থেকে ভালো রেজাল্ট করেছো। তুমি বাড়িতে থাকো, আমরা আসতেছি তোমাদের বাড়িতে। আমি তো খুশিতে আত্মহারা। আমার খুশি দেখে কে? তখনই কানিজ ফোন করে। কানিজের সাথে কথা বলতে বলতেই আমাদের বাড়িতে 10 থেকে 12টা গাড়িতে করে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা সবাই চলে আসে। তারপর আমাকে নিয়ে মায়ের সাথে গল্প করতে থাকে। রানু তুমি যে রেজাল্ট করেছো, পিছনের 5 বছরে এই দিনাজপুর বোর্ডে এরকম রেজাল্ট কেউ কখনো করতে পারেনি। তারপর স্যার আমাকে মিষ্টি মুখ করে। স্যার বলল, তোমার সমস্ত লেখাপড়ার খরচ আমি চালাবো, কখনো কোনো দরকার হলে আমাকে বলবে। কি বলেন স্যার, এটা তো আমাদের সৌভাগ্য। এরকম ছেলে লাখাও একটা মেলে। আরও কিছুক্ষণ গল্প করে সবাই চলে গেল। তখন মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমিও খুশিতে চোখের পানি আটকাতে পারলাম না। আমি যেরকম রেজাল্ট করব জীবনেও ভাবতে পারিনি। এবার কলেজে ভর্তি হওয়ার পালা। এদিকে আমার রেজাল্ট দেখে স্কুল থেকে স্কলারশিপ দিয়ে নীলফামারী সরকারি কলেজে ভর্তি করিয়ে দেয়। আমাদের গ্রামে আমার রেজাল্ট দেখে অনেকগুলো পরিবার আমাকে টিউশনি করার জন্য আবেদন করে। আমিও মানা করতে পারলাম না। আজকে কলেজে প্রথম দিন। টিউশনি করে কয়েকশত টাকা পকেটে এসেছে। আমাদের বাড়ি থেকে কলেজ 18 কিলোমিটার, তাই একটা বাসে করে কলেজ যেতে হয়। যাক, কলেজে চলে এলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই মাইশা ও 4 জন ফ্রেন্ড আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে দেখে অনেক মজা করতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর সব মুখ বুঝে সহ্য করছি। তখন আমাকে যেতে দিন প্লিজ। তুই যাবি যা, কিন্তু তার আগে আমাদের পায়ের জুতোগুলো মুছে দে। আমি পারবো না, এটা নতুন কলেজ, তার উপর আজকে কলেজের প্রথম দিন। আমি আপনার পায়ের জুতো মুছে দিতে পারবো না। কি ছোট লোকের বাচ্চা আমার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। এই মাইশা, এই ছোট লোকের বাচ্চার পা দুটো ভেঙে দিত, তাহলে আর তোর মুখে মুখে কথা বলতে পারবি না। ঠিকই বলেছিস দোস্ত, এই ছোট লোকের বাচ্চাকে তো আমি আজকে অপমান করে ছাড়বো। এই সানি ভাই, এদিকে আয় তো একটু। তখন একজন মাস্টার টাইপের ছেলে আমার কাছে চলে আসলো। ছেলেটাকে দেখতে যেন অদ্ভুত। ছেলেটির নাম হচ্ছে সানি। কি রে মাইশা, কি হয়েছে তোর? এই ছেলেটাকে দেখ না সানি, এই ছোট লোক কুত্তার বাচ্চা আমার মুখে মুখে কথা বলে। কি রে, তুই নাকি মাইশার মুখে মুখে কথা বলিস? ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ মাইশার। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার?
তো কি বলে ডাকবো আপনাকে? ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম। কলেজের প্রথম দিন, তাই কলেজের সকল স্টুডেন্ট আমাদেরকে ঘিরে ধরলো আর আমার উপর হওয়া অপমান দেখতে লাগলো। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন সানি এই ছেলে, আমি চাই না তুই অপমান হও। মাইশা যা বলে তাই কর, তা না হলে কিন্তু। অপমান করে বলছে অপমান করতে চায় না। মনে মনে কথাগুলো বললাম। এই নে আমার পায়ের জুতো তোর রুমাল দিয়ে মুছে দে। এলিজা, তোরা সবাই এগিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো কলেজের সকলের সামনে ইচ্ছে না থাকা সত্ত্বেও মাইশার পায়ের জুতো মুছে দিতে লাগলাম। কিন্তু ভুলক্রমে মাইশার পায়ে আমার হাত লাগে। তখন মাইশা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? এই বলে আমার বুকে একটা জোরে লাথি মারলো। আমি সহ্য করতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে পড়ে গেলাম। কলেজের ছোট বড় সবাই আমাকে দেখে জোরে জোরে হাসতেছে। মনে হচ্ছে তারা প্রচুর বিনোদন পাচ্ছে। কি যুগ, কি সময়। তারপর মাইশা সেখান থেকে তার বান্ধবীদের নিয়ে চলে গেল। আমি মেয়েটার কি এমন ক্ষতি করেছি যে মেয়েটা আমার উপর এরকম অপমান, অত্যাচার, নির্যাতন করছে? আমাকে এভাবে পড়ে থাকা দেখে সবাই সেখান থেকে চলে গেল। তখন কানিজ আমার কাছে চলে আসে। বিশেষ দৃষ্টান্ত, কানিজ নামটা পরিবর্তন করা হয়েছে। কানিজের পরিবর্তে ইতি নামকরণ করা হয়েছে। এবার গল্পে আসা যাক। তখন ইতি আমার কাছে চলে আসে, আমাকে মাটি থেকে দাঁড় করালো এবং বলল, রানু দোস্ত, তুই কিছু মনে করিস না, আমি মাইশাকে দেখে নিব। তার বাবার কতগুলো টাকা হয়েছে। তারপর দুজনে মিলে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার আমাকে দেখে, আরে তুমি রানু না? জি স্যার। আমাদের সৌভাগ্য যে তোমার মতো একজন মেধাবী ছাত্র আমাদের এই কলেজে পড়ে। দোয়া করবেন স্যার, আপনাদের এই কলেজের নাম যেন উজ্জ্বল করতে পারি আমি, আর আমার মায়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি। তোমার জন্য সবসময় দোয়া রইল। আর হ্যাঁ, গেটের মধ্যে এত স্টুডেন্ট জড়ো হয়েছিল কেন বলতে পারো? ও কিছু না স্যার, একটা মেয়ে একটা ছেলেকে অপমান করছিল। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি তোমার ক্লাসরুম চেনো? না স্যার। এই রফিক, এদিকে আসো তো একটু, আর রানুকে ক্লাসে নিয়ে যাও। তারপর রফিক পিয়ন আমাদের দুজনকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে এসে দেখি স্যার অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন। তাই আমি ও ইতি দুজনে একটা সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার ক্লাস করে অফিসে চলে গেলেন। পরবর্তী ক্লাসে কলেজের সকল শিক্ষক শিক্ষিকা সহ প্রিন্সিপাল স্যার আমাদের রুমে চলে আসলেন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমাদের কলেজ কেমন লাগছে? কারো কোনো সমস্যা নাই তো? থাকলে আমাকে বলবে। ঠিক আছে স্যার। তখন স্যার বলল, এই রানু, এদিকে আসো তো একটু। হ্যাঁ স্যার, আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি সিট থেকে উঠে তাদের কাছে গেলাম। তখন স্যার বলল, এ হলো রানু, এবার দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে। আমাদের কলেজের গর্ব। সবাই রানুর জন্য একটা জোরে তালি দাও। ক্লাসের সবাই স্যারের কথা শুনে তো অবাক। কেউ ভাবতেই পারেনি যে আমার মতো একটা খ্যাত ছেলে টপ করবে। তখন স্যার মাইশা নামে একটা মেয়েকে ডাক দিল। সামনে তাকিয়ে দেখি তো এ তো সেই অহংকারী মেয়ে মাইশা। মাইশা আমাদের কাছে চলে আসলো। তখন স্যার বলল, এ হলো মাইশা, এবার দিনাজপুর বোর্ডে মাইশা দ্বিতীয় হয়েছে। তোমরা সবাই তো মাইশাকে আগে থেকেই চেনো। ও হলো শিল্পপতি আজমল সাহেবের মেয়ে। তোমরা সবাই রানু এবং মাইশার জন্য আবার একবার জোরে তালি দাও। তারপর স্যারেরা সবাই চলে গেলেন। আমি ও ইতি সবগুলো ক্লাস করে বাসায় আসতে যাব। তখন ওই মাইশা আমাকে ডাক দিল। আমি ইতিকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এই ছোট লোকের বাচ্চা, দাঁড়া এখানে, তা না হলে কিন্তু এই কলেজ থেকে বের করে দিব সারা জীবনের জন্য। কথাটি শুনে আমার প্রচণ্ড রাগ উঠে গেল। আমি এদিকে গাড়িতে গিয়ে বসতে বললাম। তারপর আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। মাইশা ও তার বান্ধবীরা সহ আমার কাছে চলে আসে। তারপর মাইশা আমাকে যা ইচ্ছা তাই বলতে লাগলো, এমনকি আমার গায়ে থুতু পর্যন্ত ছিটিয়ে দিয়ে গেল। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এভাবে প্রতিদিন আমাকে ইনসাল্ট করা হয়, অপমান করা হয়। কিন্তু কি করব আমি যে গরিব। এই দুনিয়ায় মনে হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে কান্না করতে লাগলাম। তখন আম্মুর সাড়া পেয়ে কান্না থামিয়ে বসে থাকলাম। আসলে আমার কষ্ট আমি আম্মুকে জানাতে চাই না। আম্মু জানতে পারলে হয়তো অনেক কষ্ট পাবে। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে, ইউটিউবের সাথে সাথে
ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।